স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, পাচ্ছি। কনজারভেশন অফ এনার্জি ডিউরিং ফ্রি ফল। তোরা এটাকে হেডিং বাংলায় লিখবি, যারা বাংলায় লিখছিস তারা লিখবি যে মহাকর্ষের অধীনে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র। মহাকর্ষের অধীনে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র। লিখেছিস? আচ্ছা, দেখ তাহলে এইখান থেকে যদি একটা বস্তুকে নিচের দিকে এরকম করে ফেলা হয়, এটা ধর মাটি, তাহলে এই বস্তুটার তিনটে পজিশন পাওয়া যায় মোটামুটি এই রকম। এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে হেডিং করব অ্যাট পজিশন এ। অ্যাট পজিশন এ, এই পজিশনে কি হচ্ছে? দেখ, ইনিশিয়াল ভেলোসিটি কত রে এই পজিশনে? কত? 0 তো। 0। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু 0। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভি স্কোয়ার, মানে 0। কাইনেটিক এনার্জি 0 মানে গতিশক্তি 0। আর তোর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যদি অবজেক্টটার হাইট এইচ হয়, তাহলে এইচ হাইটে যদি উঠে থাকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে mgh, মানে স্থিতিশক্তি। হবে তো? আচ্ছা, এবার তাহলে টোটাল এনার্জি কত হবে? লাইক টোটাল মেকানিক্যাল এনার্জি বা মোট যান্ত্রিক শক্তি। টোটাল মেকানিক্যাল এনার্জি বা মোট যান্ত্রিক শক্তি হবে 0 প্লাস mgh ইকুয়ালস টু mgh। হয়েছে না হয়নি?
কিরে, হয়েছে তো? হ্যাঁ স্যার, মানে বেশ। কণাটাতে শুধুমাত্র স্থিতিশক্তি থাকবে। হ্যাঁ, এবার তুই যদি বলিস যে এই এমজির ভ্যালুটা কি হবে, সেটা তো ডিপেন্ড করছে তোর যা ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে শুধু স্মৃতিশক্তিটাই থাকবে, গতিশক্তি তো জিরো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছিস। এইবার অ্যাট পজিশন বিতে, বি অবস্থানে। আচ্ছা, বি অবস্থানে দেখ, তুই কিন্তু ভেলোসিটি জানিস না, তাহলে তোকে কিন্তু ভেলোসিটিটা ক্যালকুলেট করে নিতে হবে, তাই তো? আর উপর থেকে ও যে নিচে নেমে এসছে, এই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে লিখে নে যে দ্য পার্টিকেল, বাংলায় আমি বলে দিচ্ছি, দ্য পার্টিকেল গোজ ডাউন বাই এক্স ডিস্টেন্স। আর তোরা বাংলায় লিখে নে যে কণাটি এক্স দূরত্ব নিচে নেমে এসছে, কণাটি এক্স দূরত্ব নিচে নেমে এসছে। হয়েছে? তাহলে এক্স দূরত্ব যদি নিচে নেমে আসে, তাহলে সেক্ষেত্রে তোকে ভেলোসিটিটা ক্যালকুলেট করে নিতে হবে বি পয়েন্টে, আদারওয়াইজ তুই কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা বার করতে পারবি না। তো গতিশক্তির জন্য তোকে ভেলোসিটিটা বার করতে হবে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা জিরো ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ইউটা জিরো ছিল, আর ফাইনাল ভেলোসিটি ভি অ্যাট পয়েন্ট বি, বাংলায় লিখবি যে বি অবস্থানে অন্তিম বেগ সমান ভি। লিখেছিস? আর অ্যাক্সিলারেশনটা কত হবে? জি হবে। বাকিরা চুপ করে আছিস, বাকিরা কথা বল। অ্যাক্সিলারেশন জি, জি, আর ডিস্টেন্স এক্স। তৃষা, যে হ্যাঁ কাশ্মীর, স্যার, বলতো এটা কোন ফর্মুলা লাগিয়ে আমি ভিটা ক্যালকুলেট করব? ওই ভি স্কয়ার ইজিক্যালি, না এটা তো না, ওই ভি ইজিক্যালি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ভি না ইকুয়াল, না না না, ভি স্কয়ার ইজিক্যালি ইউ স্কয়ার প্লাস 2s, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ ইউ স্কয়ার প্লাস 2s, স্কোয়ার প্লাস টু ওটা এ। এদিকে। হুম হুম। তাহলে ভি হচ্ছে, ভি স্কোয়ার থাকবে ইউটা জিরো প্লাস টু জি এক্স। তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে হলো হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে টু জি এক্স। তাহলে টু টু কেটে যাবে এম জি এক্স। আর পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি তৃষা, যে বটতলায় থাকিস সে বল, পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? দেখ, বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কি করে ক্যালকুলেট করব? বি পয়েন্টের উচ্চতাটা কত, হাইটটা কত? এক্স, না, 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 মানে এইচ মাইনাস এক্স। ইয়েস। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে এম
জি এইচ মাইনাস এক্স, তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স হলো। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি, আর তোরা বাংলায় লিখবি যে মোট যান্ত্রিক শক্তি, এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স, তাহলে টোটাল এনার্জি এম জি এইচ হলো। হলো। আচ্ছা, এবার লেখ অ্যাট পয়েন্ট সি। আচ্ছা, আবার আমি এই সেম কাজটা করব, এবার তোরা করবি এটা। অ্যাট পয়েন্ট সিতে দেখে নে কি করবি। ইনিশিয়াল ভেলোসিটিটা এতে ইউ ইকুয়ালস টু 0 ছিল, ফাইনাল ভেলোসিটিটা ভি এখানে লিখবি। টোটাল ডিস্টেন্স কভার, যেটা আগের বারে আমি লিখেছিলাম এক্স ডিস্টেন্স, এবারে তোরা লিখবি টোটাল এইচ ডিস্টেন্স, কারণ ও পুরো এ থেকে সি পর্যন্ত নেমেছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বা নিচে নেমে এসছে এইচ দূরত্ব বলে সেম সেম পুরো কাজটা করবি, কাইনেটিক এনার্জি বার করবি আর পোটেনশিয়াল এনার্জি বার করবি, করে আমাকে বল, আমি ডাইরেক্ট লিখবো এখানে। এবিসি তিনটে কোনারই তো যান্ত্রিক শক্তি সেম হচ্ছে। এমজিএইচই হচ্ছে, তাই তো? হ্যাঁ। বেশ, তাহলে এখানেও কাইনেটিক এনার্জি হবে এম, আচ্ছা, তোদের ভি স্কোয়ারটা বেরোবে 2GH, তাই তো? তাহলে হাফ এম 2GH, তাহলে এম জি এইচ। আর পোটেনশিয়াল এনার্জিটা কত বেরোবে? 0, বিকজ এখানে কিন্তু হাইটটা ও পুরো মাটিতে চলে এসেছে, তার ফলে হাইটটা 0। তাহলে এম, আচ্ছা এটা দরকার নেই, এম জি এইচ ইকুয়ালস টু এম জি 0 মানে 0। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি হচ্ছে এম জি এইচ। তাহলে লেখ যে কনক্লুশনটা লিখে নে, কনক্লুশন লিখে নে, সিদ্ধান্ত যে ওটা তোদের ওই বাংলা বইটাতে ভালো লেখা আছে, ওই লাস্ট লাইনটা লিখতে পারবি বইটা দেখে?
লাস্ট লাইনটা লিখে নে। তোদের ওই দেখ বইতে দেখ না লেখা আছে, আমাকে লাইনটা পড় একবার, পড়ে শুনিয়ে নে, তাহলে আমি বুঝতে পারবো কোনটা। লিখতে হবে কি ওই অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি হ্যাঁ ধ্রুবক হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই লাইনটা। আচ্ছা, এবার উম, এবার হেডিং কর নেক্সট হেডিং কর যে কনজারভেশন অফ এনার্জি, conservation of energy during inclined plane। আচ্ছা, তোদের ইয়েটা বাংলাটা হবে যে নততল বরাবর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। নততল বরাবর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। ঠিক আছে। আহ, আচ্ছা, আচ্ছা এবার তাহলে দেখ, মানে একটা নততল আছে সেই বরাবর আমি ইয়ে করব। আচ্ছা, এখানেও তিনটে পজিশন হবে। তো হচ্ছে দেখ, একদম টপ পজিশনে এইখানে একটা, মোটামুটি এইখানে একটা, আর একটা একদম গ্রাউন্ডে। এটা এ পজিশন, এটা বি, এটা সি। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আহ, এই এই ডিস্টেন্সটা হচ্ছে এইচ, এখান থেকে এক্স ডিস্টেন্স নেমে এসছে, ঠিক আছে। এখান থেকে এক্স ডিস্টেন্স নেমে এসছে, তারপর ওটা আমরা বিতে যখন করব তখন করব। তাহলে এখানে হেডিং কর অ্যাট পজিশন এ। ঠিক আছে।
অ্যাট পজিশন এ। আচ্ছা, তাহলে এতে দেখ হাইটটা এইচ আছে আর ইনিশিয়াল ভেলোসিটিটা জিরো আছে। তাহলে ভেলোসিটি জিরো, ভি ইকুয়ালস টু জিরো, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভি স্কোয়ার মানে জিরো। আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জিটা কত হবে? টোটাল মেকানিক্যাল এনার্জি এটা হবে এম জি এইচ। হলো? দেখ, বুঝতে পারছিস তো? বুঝলি না রে? বুঝেছি। বেশ। আচ্ছা, এইবার খেলাটা হচ্ছে আসল খেলাটা, অ্যাট পয়েন্ট বি। তাহলে হেডিং কর যে অ্যাট পয়েন্ট বি। আচ্ছা, দেখ পার্টিকেলটা যেহেতু নেমেছে এইভাবে, এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা এইটাতেই তোর হচ্ছে খেলাটা হবে। কীরকম খেলা হবে? দেখ, নিচের দিকে আছে জি এর কম্পোনেন্ট, রাইট? এমটা লিখবো না, ঠিক আছে? এমটা লিখবো না, আমি এটা জি লিখবো, ঠিক আছে? এবার নিচের দিকে যেহেতু জি এর কম্পোনেন্ট আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে তোর হচ্ছে এই দিকের ইয়েটা মনে পড়ে কত হয়? এই দিকের কম্পোনেন্টটা সেই আমরা যখন নততল বরাবর, এই নততল বরাবর এই দিকে এম জিটা লিখতাম, এম জির দুটো কম্পোনেন্ট লিখেছিলাম, একটা এই দিকে আর একটা এই দিকে। কোনটা থিটা হতো মনে আছে? ওদিকটা থিটাই তো হতো। তাহলে এইটা থিটা হতো, তাহলে এইটা হতো এম জি কস থিটা, আর এদিকে হতো এম জি সাইন থিটা, তাই না? হ্যাঁ। তাহলে সেম ভাবে এই দিকের কম্পোনেন্টটা হবে জি কস থিটা। এইটা ছবিতে এঁকে নে আর দিয়ে লিখে নিবি যে কালিতে লিখো না, সবুজ কালিতে লিখো না, দেখতে পাচ্ছি না। সবুজকাই দেখা যাচ্ছে না? মানে ইকটা বড্ড সরু হয়ে গেছে। কি বলিস? ওখানে কিন্তু আমি ছোট করেই লিখেছি। ঠিক আছে, লেখ। আচ্ছা, তাহলে এটা লিখে নে যে আমি ইংরেজিতে আগে লিখে নিচ্ছি, অ্যালং ইনক্লাইন্ড প্লেন অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু জি, সরি জি সাইন থিটা হবে, এদিকে তো জি সাইন থিটা হবে।
জি সাইন থিটা, তলার দিকেরটা হয় জি কস থিটা, তাই তো? দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বেশ। আচ্ছা, ডিস্টেন্স কভার এক্স, আর ইনিশিয়াল ভেলোসিটি জিরো, আর ফাইনালটা আমি জানি না, ভি ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। তাহলে এখানে তুই আবারও ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই ফর্মুলা দিয়ে ভি স্কোয়ারটা ক্যালকুলেট করে নে। জিরো প্লাস টু, অ্যাক্সিলারেশন হচ্ছে জি সাইন থিটা ইন্টু এসটা হচ্ছে এক্স। তাহলে কাইনেটিক এনার্জিটা লিখে ফেল, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম টু জি সাইন থিটা এক্স। তাহলে এম জি এক্স সাইন থিটা, দেখ বুঝতে পারলি কি না? হলো? হলো তো? আচ্ছা, এটার পোটেনশিয়াল এনার্জিটাও তো সেমই হবে। না, পোটেনশিয়াল এনার্জি দেখ, পোটেনশিয়াল এনার্জি এই দেখ, ও কতটা ডিস্টেন্স নেমেছে বলতো? এইচ মাইনাস এক্স। না, কখনোই নয় এইচ মাইনাস এক্স। ও ডিস্টেন্স নেমেছে ঠিক এই পর্যন্ত, এই পর্যন্ত। তার মানে ঠিক ওর ডিস্টেন্স নেমেছে এইটুকুনি। তাহলে ওর হাইটটা হচ্ছে, আচ্ছা এই ডিস্টেন্সটা কতটা হবে? এই যদি তুই ছোট ট্রায়াঙ্গেলটা নোটিস করিস, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এইটা যদি থিটা হয় তাহলে এই ছোট ট্রায়াঙ্গেলের এটাও থিটা হবে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে এক্স কস থিটা, আর এই ভ্যালুটা হচ্ছে এক্স সাইন থিটা। তাহলে এইটুকুনিটা হচ্ছে এক্স সাইন থিটা। তাহলে ওর হাইটটা হবে এইচ মাইনাস এক্স সাইন থিটা। বুঝতে পারলি?
যে the particle is coming down x sin theta height, x sin theta height নেমে আসছে, তাহলে হাইট ফ্রম গ্রাউন্ড এটা হচ্ছে h মাইনাস x sin theta। h মাইনাস x sin theta, তাহলে পোটেনশিয়াল এনার্জি m g h মাইনাস x sin theta, তাহলে m g h মাইনাস m g x sin theta, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি, মোট যান্ত্রিক শক্তি, এটা অ্যাড করে নে। mg কত ছিল আগেরটাতে? তো mg sin theta x, না, কাইনেটিক এনার্জিটা কত ছিল? mg x sin theta। আচ্ছা, প্লাস mgh মাইনাস mgx sin theta, তাহলে টোটালটা হচ্ছে mgh। এবার অ্যাট পজিশন সি করতে হবে। হেডিং কর অ্যাট পজিশন সি। at position C। আচ্ছা, সিতে দেখ, একবার দেখে নে, হাইটটা তো জিরো, তার মানে পোটেনশিয়াল এনার্জিটা জিরো হবে। আর কাইনেটিক এনার্জিটা তুই যখন ক্যালকুলেট করবি, তোকে পুরো এই ডিস্টেন্সটা কভার করে এসছে, সেইটা তোকে বার করে নিতে হবে। তাহলে তোকে যেটা করতে হবে, এই ট্রায়াঙ্গেলটা আমি মুছে দিলাম, এইখানটা তোকে লিখতে হবে যে পুরো এই রাস্তাটা ও কভার করেছে। এই রাস্তাটা হবে হচ্ছে, দেখ, এইটা যদি এইচ হয়, ডান দিকের হাইটটা যদি এইচ হয়, এইটা যদি থিটা হয়, তাহলে দেখ তো এইটা আমরা লিখতে পারি কি না। সেটা হচ্ছে এইচ বাই এ সি ইকুয়ালস টু সাইন থিটা। এটা লিখতে পারি কি পারি না? এইচ মানে হচ্ছে টোটাল এই হাইটটা, বাই এসি মানে হচ্ছে অতিভুজটা, মানে হাইপোটেনিউজটা, সেটা ইকুয়ালস টু সাইন থিটা লেখা যায় তো? হ্যাঁ। তাহলে এসিটা কত হবে?
এইচ বাই সাইন থিটা। হবে কি হবে না? তাহলে লেখ যে the distance covered by the particle along inclined plane, তোরা বাংলায় লেখ যে নততল বরাবর বস্তুর সরণ s ইকুয়ালস টু এইচ বাই সাইন থিটা। না, কি এইচ বাই সাইন থিটাই ছিল তো? কত লিখলাম জানো, বেশ ভুলে গেলাম। এইচ বাই সাইন থিটা, নততল বরাবর বস্তুর সরণ এস ইকুয়ালস টু এইচ বাই সাইন থিটা। আর অ্যাক্সিলারেশনটা কত? অ্যাক্সিলারেশন অ্যালং ইনক্লাইন্ড প্লেন এ ইকুয়ালস টু জি সাইন থিটা। আগের মতোই তো হবে, হ্যাঁ কি না? কিরে তোরা চুপ করে কেন? কিছুই শোনা গেল না। এটা বুঝতে পারলি না? পারলি না? হ্যাঁ পেরেছি, পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে জি সাইন থিটা। আর ইনিশিয়াল ভেলোসিটি তো জিরোই ছিল, ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল। ব্যাস, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু জিরো প্লাস টু, অ্যাক্সিলারেশন হচ্ছে জি সাইন থিটা, আর ডিস্টেন্সটা হচ্ছে এইচ বাই সাইন থিটা। তাহলে টু জি এইচ হচ্ছে, তাই তো? তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, তার মানে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় লিখবো টু জি এইচ, তাহলে এম জি এইচ। আর পোটেনশিয়াল এনার্জি হবে জিরো, তাহলে টোটাল যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি এটা হবে এম জি এইচ প্লাস জিরো, তাহলে এম জি এইচ। তাহলে আবার ওই কনক্লুশনের লাইনটা লিখে নে। কনক্লুশনের লাইনটা তোরা লিখে নে বই থেকে, যে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভড। ওই যে লাইনটা লেখা আছে ওই লাইনটাই লিখবি। ঠিক আছে। কি লাইনটা লেখা আছে একটু পড়ে শুনিয়ে দে আমাকে। অভিকর্ষের প্রভাবে একটি মসৃণ নততল বরাবর পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষিত। অভিকর্ষের প্রভাবে নয় এটা, এটা ওর পরেরটা, নততল বরাবর। হ্যাঁ ওটাতেই লেখা আছে অভিকর্ষের প্রভাবে। ওটা তো অভিকর্ষের প্রভাবে, ঠিক আছে লিখে নে।
আচ্ছা, এবার যেটা লিখবি তোরা, হয়ে গেছে? লেখা হয়ে গেলে বল। হ্যাঁ হয়ে গেছে লেখা। হুম, এবার যেটা তোরা লিখবি সেটা হচ্ছে সংঘর্ষ নিয়ে। আগের দিন আমি এটা বলেছিলাম, কলিশন। আচ্ছা, 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 এবার দাঁড়া, এবার তোরা ইয়ে কর। হুম, এবার তোরা কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স ইংরাজিতে এটা হলো, বাংলায় হচ্ছে সংরক্ষী বল। দেখ, কি বল বললে? সংরক্ষী বল আমি ও আচ্ছা। লিখে দিয়েছি, দেখ। দেখ, কনজারভেটিভ ফোর্সের মানে ডেফিনেশনটা হচ্ছে যে এই ফোর্সটা যদি কোনো ওয়ার্ক ডান করে, মানে কার্য সম্পাদন করে, কিভাবে করবে? একটা বদ্ধ পাথে করবে, মানে ক্লোজড পাথে করবে। তাহলে কি কি পয়েন্ট বললাম? নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ওয়ার্ক ডান করবে। নাম্বার টু, একটা ক্লোজড পাথে করবে, ক্লোজড পাথে করবে। বাংলাটা বলো একদম। বাংলা হচ্ছে কৃতকার্য করবে আর বদ্ধ পাথে করবে। ক্লোজড পাথ মানে হচ্ছে বদ্ধ পথ। বদ্ধ পাথে করবে আর ক্লোজড পাথে ইয়েতে করবে, ওয়ার্ক ডাউন করবে। তাহলে এই যে দুটো করবে, তার মানে তুই যদি আমি ডায়াগ্রাম করি, তাহলে তুই দেখ, এইটা যদি এইরকমভাবে কোনো একটা ওয়ার্ক ডান হয়, মানে এখান থেকে গেল, গিয়ে এখান থেকে ঘুরে এসে, এখান থেকে ঘুরে এসে আবার ইনিশিয়াল ও পয়েন্টে চলে এলো, তাহলে এটা একটা ক্লোজড পাথ। ঠিক আছে, কোথাও গিয়ে থেমে গেল না, ও কমপ্লিট করলো। তাহলে এই ধরনের ওয়ার্ক ডানে যদি টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান যদি জিরো হয়, মোট কৃতকার্যের পরিমাণ শূন্য, মোট কৃতকার্যের পরিমাণ
শূন্য, তাহলে ওর যে ফোর্সটা রেসপন্সিবল এই ওয়ার্ক ডানটা করানোর জন্য, দ্যাট ফোর্স ইজ কল্ড কনজারভেটিভ ফোর্স। বুঝতে পারলি? হ্যাঁ। এবার এক্সাম্পল হচ্ছে কনজারভেটিভ ফোর্সের অনেক এক্সাম্পল আছে। এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা বাংলা হচ্ছে মহাকর্ষীয় বল। নাম্বার 2 হচ্ছে কুলম্ব ফোর্স, যেটা হচ্ছে কুলম্বের বল। নাম্বার 3 হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, যেটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল। এগুলো সবই হচ্ছে কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। তাহলে তাহলে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডানটা কত হয় ক্লোজড পাথে? 0। এটা একদম আজীবন মনে রাখবি 12 পর্যন্ত, কারণ বুঝতেই পারছিস গ্র্যাভিটেশনাল ফোর্স এই বছর আছে, কিন্তু কুলম্ব ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স পরের বছর আছে। আর নন কনজারভেটিভ ফোর্সের আন্ডারে তাহলে কি হবে? নন কনজারভেটিভ ফোর্স এটার হতে কি হবে, যে টোটাল অ্যামাউন্ট অফ সেম কনসেপ্ট, এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্কটা 0 হবে না। টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কিন্তু নট ইকুয়ালস টু 0। ঠিক আছে? আর এখানে লস অফ এনার্জি হয়, ওই জন্যই না টোটাল ওয়ার্ক ডানটা 0 হতে পারে না। টোটাল ওয়ার্ক ডান 0 হওয়া মানে হচ্ছে যে যতটা প্লাস হয়েছে ততটা মাইনাস হবে, তাহলে 0 হবে। এবার তোর এখানে লস অফ এনার্জি হয়ে যাচ্ছে, তাহলে তুই +15 করেছিস, -10 হলো, তার মানে কিছু একটা অ্যামাউন্ট অফ এনার্জি থেকে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোর নন কনজারভেটিভ ফোর্সের আন্ডারে চলে আসবে। এবং এখানে এক্সাম্পল হলো ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স। নাম্বার 2 হলো এনি রেজিস্টিভ ফোর্স, বাধাজনিত বল। হলো তো? হলো না রে? হয়েছে। আচ্ছা, এইবার হেডিং কর।
হুম। এবার হেডিং কর যে রোটেশনাল মোশন in a vertical circle খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এবার আমরা একটা সার্কেল করে নিই। দেখ, এই হচ্ছে আমাদের সার্কেল, আর মানে এটা কিন্তু লম্বা লম্বায় ঘুরছে, মানে ভার্টিক্যাল সার্কেলে কিন্তু লম্বা লম্বায় ঘুরছে, মানে তুই ঢিলটাকে আর এরম করে ঘোরাচ্ছিস না, ঠিক আছে? তুই ঢিলটাকে কিন্তু উপর নিচে ভাবে ঘোরাচ্ছিস, মানে যেভাবে ঠিক নাগরদোল্লাটা ঘোরে আর কি। তো একদম লোয়ার মোস্ট যে পয়েন্ট সেটাতে আমি এ নাম দিচ্ছি, আর একজন টপ মোস্ট পয়েন্ট এটাতে বি নাম দিচ্ছি। এবার এটা এইভাবে ঘুরছে, তাহলে একদম এ পয়েন্টে ভেলোসিটির ডাইরেকশন কোন দিকে হবে? স্পর্শক বরাবর হবে। তাহলে স্পর্শক বরাবর যদি হয় তাহলে একদম এরকমভাবে এদিকে যাবে, আবার এই ট্রেনটাতে এদিক থেকে এদিকে আসবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এইটাতে ইউ স্পিড লেখ, এটাতে ভি লেখ। এখানে একটা লাইন আমি টেনে রাখলাম। আচ্ছা, বেশ, তাহলে দেখ, সুতোটা টেনে রেখে দিয়েছে, কিন্তু এটা হচ্ছে সেন্টার, সুতোটা কিন্তু টেনে রেখে দিয়েছে এদিকে T2, আর এই তলায় যখন ঘুরছিল সুতোটাকে টেনে কিন্তু রেখে দিয়েছিল T1। দেখ, এটা বুঝতে পারলি কিনা দেখ। আর দুটো এবার তোকে, তুই আমাকে বলতেই পারি যে স্যার আপনি, তোরা শুনছিস তো না শুনছিস না রে? শুনছি শুনছি। তোরা আমাকে বলতেই পারি যে স্যার আপনি বলেছিলেন একটা দড়ি থাকলে আপনি টানটা পাল্টাবেন না, টেনশনটা একই রাখবেন, কিন্তু এখানে তো একটাই দড়ি। এবার কথাটা হচ্ছে, তুই যখন নিজে ঘোরাস তখন নিজের হাতেও ফিল করিস, যখন নিচের দিকে এইভাবে আসে তখন হাতে টানটা বেড়ে যায়, আবার উপরের দিকে হলে হাতে টানটা কমে যায়। তো নিচের দিকে যখন থাকে
ওর স্পিডটাও বেশি থাকে, যত উপরের দিকে উঠতে থাকে তখন স্পিডটাও কমতে থাকে। তাহলে স্পিড কমে গেলে অবভিয়াসলি টানটাও কমে যাবে, কারণ টানটা নির্ভর করে ওই ফর্মুলার ওপর mv²/r এর ওপর। তাহলে উপরের দিকে যদি ভেলোসিটি কমে যায় তাহলে অবভিয়াসলি হাতের টানটাও কমে যাবে, এবং সেটা তোরা ইয়েতে দেখতে পাবি। তোরা যদি ঢিল ছোড়া ঘুরাস তাহলেও দেখতে পাবি নিচের দিকে যখন পার্টিকেলটা থাকবে তখন কিন্তু হাতে টানটা বেশি পড়বে, উপরের দিকে যখন থাকবে তখন হাতে টানটা কম পড়বে। ওই জন্য আমি T1 আর T2কে আলাদা করে দিয়েছি। আর আরেকটা কথা, এখানেও আমাকে ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে লেখ যে অ্যাট পয়েন্ট বি, বিতে আগে হিসাব করব। mgটা কিন্তু বিতে যখন থাকবে তখন নিচের দিকেই থাকবে। তাহলে ইকুয়েশন, আর বাইরের দিকে কোন ফোর্সটা কাজ করবে? বাইরের দিকে কাজ করবে mv²/r। তাহলে T2 প্লাস mg ইকুয়ালস টু mv²/r। দেখ বুঝতে পারলি কিনা? হলো তো? তাহলে তাহলে T2 কত হবে? mv²/r মাইনাস mg। আচ্ছা, এবার লেখ অ্যাট পয়েন্ট বি, অ্যাট পয়েন্ট এ। তাহলে সেটা কত হবে? এখানে mgটা কাজ করবে নিচের দিকে, আর v²/rটাও কাজ করবে নিচের দিকে। তাহলে mg প্লাস mu², এখানে হবে mu²। mu²/r ইকুয়ালস টু T1। দেখ তো বুঝতে পারলি কিনা? তাহলে এটাই T1 এর ভ্যালু। এইবার তুই যদি একটা জিনিস নোটিস করিস, একদম যে উপরের পয়েন্টটা এই পয়েন্টে যখন থাকবে, তুই ধর এত কুড়ে যে জাস্ট একটুখানি উপরের দিকে ঠেলেছিস, ও জাস্ট একটুখানির জন্য চলে গেল। ওর থেকে কম ভেলোসিটি হলে ও আর ঘুরতেই পারতো না, এখান দিয়ে ব্যাক করে গিয়ে পড়ে যেত। তাহলে মিনিমাম যে টেনশনটা বা মিনিমাম যে ভেলোসিটিটা থাকতে হবে যাতে বি পয়েন্টে জাস্ট ও একটা ঘুরে যায় কোনো মতে, সেই ভেলোসিটিটা আমাকে ক্যালকুলেট করতে হবে ইউটাকে। তাহলে নিচে কত ভেলোসিটি হলে তুই অবজেক্টটাকে উপরের দিকে পাঠাতে পারবি, আর উপরের দিকে পাঠিয়ে ওপরে জোরে জোরে ঘুরবে এরকম ব্যাপার নয়। ওপরে ও জাস্ট একটা হালকাভাবে রোটেশনটা করে যাবে, তাহলে সেইটা লেখ যে বাংলায় আগে লিখে নে। বাংলায় লিখে নে যে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরার জন্য উল্লম্ব
বৃত্তাকার পথে ঘোরার জন্য বলে লেখ, আমি আর লিখবো না, আমি মুখে মুখে বলছি। উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরার জন্য শীর্ষবিন্দুতে যে ন্যূনতম বেগ থাকার প্রয়োজন হয় শীর্ষবিন্দুতে যে ন্যূনতম বেগ থাকার প্রয়োজন হয় তারপর উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরার জন্য শীর্ষবিন্দুতে যে ন্যূনতম বেগ থাকার প্রয়োজন হয় সেই বেগটিকে বলা হয় সন্ধি বেগ, ক্রিটিক্যাল ভেলোসিটি। সন্ধি বেগ, ইংরেজিতে ক্রিটিক্যাল ভেলোসিটি, ওটা আমরা ক্যালকুলেট করব। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটিটা ক্যালকুলেট করব কি করে? এই ইংরেজিতে হচ্ছে যে at top point it just rotate with a minimum value of velocity, এটাকেই বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি। এবার কথাটা হচ্ছে এই ক্রিটিক্যাল ভেলোসিটি যখন থাকে, ও জাস্ট একটুখানির জন্য ঘুরে গেল আর কি, নিচে চলে এলো, ওই সময়তে এই T2টা কিন্তু তোর 0 হয়ে যাবে। মানে ও কোনো টেনশন এক্সট্রা করে আর প্রোভাইড করবে না, ও হালকাভাবে জাস্ট একটা রোটেটটা করে যাবে। তাহলে অ্যাট দিস টাইম, এটা মনে রাখবে এই লজিকটা, at this time tension in top point, শীর্ষবিন্দুতে দড়ির টান T2 equals to 0। খুব মানে ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট ব্যাপার একটা এইটা, T2 equals to 0টা। তাহলে T2 এর যে এক্সপ্রেশনটা ছিল আমাদের উপরের লাইনে, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি, এইটা ইকুয়ালস টু কিন্তু 0 হবে। তাহলে এখান থেকে আমি ভিটা বার করতে পারবো, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এম জি, এখান থেকে এম এম কেটে গেল, ভি স্কোয়ার ইকুয়ালস টু আর জি, তাহলে ভি ইকুয়ালস টু রুট আর জি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এবার এই ভি আর জি, এই ভেলোসিটিটাকেই বলা হয় যে ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটি হলো। এইবার লেখ হচ্ছে এনার্জি ক্যালকুলেশন। এনার্জি ক্যালকুলেশন, দেখ
এ পয়েন্ট আর বি পয়েন্টের টোটাল এনার্জিটা আমি ক্যালকুলেট করব। মাটিটা মোটামুটি এই জায়গাতে আছে, মাটিটা মোটামুটি এই জায়গাটা করে তোর আছে, ঠিক আছে। তাহলে অ্যাট পয়েন্ট এ পোটেনশিয়াল এনার্জিটা কত হবে, এম জি ইন্টু জিরো, তার মানে জিরো। আর কাইনেটিক এনার্জিটা কত হবে, হাফ এম ইউ স্কোয়ার, তাই তো। তাহলে টোটাল এনার্জিটা কত হবে, টোটাল এনার্জি হবে হাফ এম ইউ স্কোয়ার। এবার লেখ অ্যাট পয়েন্ট বি। আচ্ছা, অ্যাট পয়েন্ট বি কেউ বলতে পারবি পোটেনশিয়াল এনার্জিটা কতটা হবে? mgr হ্যাঁ, mgr এম জি আর। কেন আর কেন? কারণ মাটি থেকে ডি যে পয়েন্টটা, সেটা ডিস্টেন্সটা তো বৃত্তটার ব্যাস। তাহলে কত হয়, ব্যাস কত হয়? 2r mg 2r। টু আর। তাহলে এম জি টু আর, তাহলে টু এম জি আর। আর কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার, কারণ বি পয়েন্টে কিন্তু ভেলোসিটি কিন্তু বি ছিল, তাই তো। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি, মোট যান্ত্রিক শক্তি, হাফ এম ভি স্কোয়ার প্লাস টু এম জি আর। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন ল, according to the conservation law কি লিখতে পারবি, টোটাল মেকানিক্যাল এনার্জি at A equals to total mechanical energy at B। তাহলে হাফ এম ইউ স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার প্লাস টু এম জি আর। এবার ভি এর ভ্যালুটা আমি কত পেয়েছিলাম রে ক্রিটিক্যাল ভেলোসিটিতে? রুট ওভার আর জি। রুট ওভার আর জি, তাহলে হাফ। আচ্ছা, এই ইকুয়েশনটা কিন্তু একদম বক্স করে রাখ। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে রুট আর জি স্কোয়ার প্লাস টু এম জি আর। এইটাকে সিম্পলিফাই করে ইউ এর ভ্যালুটা আমার চাই, করে ফেল।
হয়ে গেছে। কত? u is equal to root half mrg plus 2 mgr by half mu square. কি বলছি ও কি half বলছি? m আরে নট ডাইরেক্ট রুট দিয়ে তো 5 GR আসছে। কি বলছিস রে? ও আমি শুধু একটা লাইন করে রেখেছিলাম, এটা আনতে হবে না, ঠিক আছে। হয়েছে তো, সবার এটা এসছে তো? হ্যাঁ আর সাথে বেশ, তাহলে তাহলে নিচে যখন ভেলোসিটি √5 GR আছে, ভালো করে বুঝবি, এই পজিশানে পজিশানে যখন ভেলোসিটি 5 GR রুট আছে, তখন এইখানে ভেলোসিটি √GR আছে, এবং এই পয়েন্টটাতেই ও জাস্ট হালকা করে ঘুরে যাবে। দেখ, জোরে ঘোরানোটা কোনো ব্যাপার না, তুই যত দড়িতে টান বাড়াবি তত জোরে জোরে ঘুরবে আরো। তো একদম আলগা করে ঘোরালে ও জাস্ট এখান দিয়ে ঘুরে গেল, সেই পজিশনটাকে বা সেই পয়েন্টটাকে আমাকে অ্যাচিভ করতে হবে। এবার কথা হচ্ছে, যখন এই ভেলোসিটিগুলো হচ্ছে এ পয়েন্টে আর বি পয়েন্টে, তখন দড়ির টানগুলো কত হবে? দড়ির টানটা তো বি পয়েন্টে 0 হবে, ওটা তো অলরেডি ডিসক্লোজ করাই হয়ে গেছে। খালি T1টা ক্যালকুলেট করে নে, ওই এ পয়েন্টের টানটা কত হবে। তাহলে লেখ যে টেনশন ইন দ্য অ্যাট দ্য পয়েন্ট এ, এটা কি হবে? T1 এর এক্সপ্রেশনটা কি ছিল দেখতো? T1 ইজ ইকুয়ালস টু, একদম ফার্স্টে ছিল না লেখা, এই যে mg প্লাস mu স্কোয়ার বাই আর। তাহলে mg প্লাস mu স্কোয়ার বাই আর, তাহলে mg ভ্যালুটা কত হবে? আচ্ছা, mg থাকুক, mu স্কোয়ার মানে হচ্ছে √5 GR এর স্কোয়ার বাই আর। তাহলে কত পাচ্ছিস বলতো? mg প্লাস 5 mg, তাহলে 6 mg। তাহলে T1 হচ্ছে 6 mg। তাহলে এটাই কিন্তু T1 এর মিনিমাম ভ্যালু। যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল ভেলোসিটি, এগুলো সব তো আমাদের মিনিমাম দিয়ে করতে হয়। ক্রিটিক্যাল মানে হচ্ছে একদম লাস্ট পয়েন্টে। তাহলে এটা কিন্তু দিস ইজ মিনিমাম T1 অ্যাট পয়েন্ট এ। তাহলে পুরো গল্পটা আমি একবার বলে দিচ্ছি, দেখে নে। আচ্ছা, পুরো গল্পটা একবার বুঝে নে। এ পয়েন্টে দেখ, আমি 1 বাই 1 করে লিখে দিচ্ছি। এ পয়েন্টে তুই দড়ির টানটা T ইজ টু 6 ইন্টু mg, এইটা তুই দিয়েছিস। তাহলে কি হবে? এইটার জন্য ইউটা পাওয়া যাবে √5 GR। কোথায়? এ পয়েন্টে। এই এ পয়েন্টে এই ভেলোসিটিটা থাকার ফলে
পার্টিকেলটা বি পয়েন্টে যখন উঠবে তখন ওর ভেলোসিটিটা হয়ে যাবে √5 শুধু GR। এই ভেলোসিটিটার জন্য বি পয়েন্টে টেনশনটা হবে 0, আর যখনই টেনশন হবে 0 তখন ও কি করবে, জাস্ট হালকা করে ঘুরে যাবে। দেখ ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার হলো না হলো না বল। হয়েছে। বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আর তোদের 7:30 বেজে গেছে, এরপর পড়তে যাওয়া আছে নিশ্চয়ই। আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে? কাল তো ফ্রাইডে। হ্যাঁ, আচ্ছা, কালকে ছিল না? কবে কবে লিখেছিলাম আমি? এইটাতে লিখেছিলাম। ওটা ফ্রাইডে এরম টাইমেই হবে। এই তো ফ্রাইডে 6 AM মর্নিং। আর ফ্রাইডে একটা ঝামেলা আছে। একটা কাজ কর, কালকে কালকে সকালেই করে নে।